রেজওয়ান চৌধুরীর সামনে সোফার ওপর দুই পা তুলে বাবু হয়ে বসে আছে রায়াফ। সমানে সে আঙ্গুল কামড়ে চলছে আর রেজওয়ান চৌধুরীর দিকে অপরাধী দৃষ্টি দিচ্ছে। এভাবে কিছু সময় পেরিয়ে যাবার পর রেজওয়ান চৌধুরী শুধালেন, গোপনে ওকে একটাবার তোমার বেঁচে থাকার খবর আমাদের পৌঁছাতে পারলে না? তোমাকে হারিয়ে কি অবস্থায় আমরা দিন যাপন করছি সেটাও জানার চেষ্টা করলে না? আহ, ছেলেটাকে এভাবে বকছো কেন? জানাইনি মানে? অবশ্যই কোনো কারণ ছিল, তাই না? সকাল সকাল তাকে সামনে বসিয়ে জেরা না করলে তোমার পেটের ভাত হজম হচ্ছে না নাকি? কঠিন কণ্ঠে কথাগুলো বলে মিসেস তনুজা রায়হাফের সামনে জুসের গ্লাস মেলে ধরলেন। নে বাবা, জুস খা। তোর বাবার মাথা দিনে দিনে একদম নষ্ট হয়ে গিয়েছে। ওসব কথা কানে তুলিস না। বাবা প্লিজ, দাদাভাইকে এত জেরা করো না। সময় সুযোগ বুঝে সব জানা যাবে। দাদাভাই ভালো আছে, সুস্থ আছে, এই তো অনেক। এত প্রশ্ন করে সবকিছু ঘোলা করার কি দরকার বলো? সকালের নাস্তা চিবুতে চিবুতে কথাটি বলে রাজ্য পুনরায় খাবারে মনোযোগ দিল। জুসের গ্লাস হাতে নিয়ে রায়াফ এক চুমুকে খেয়ে চোখ বন্ধ করে পুনরায় খুলে রেজওয়ান চৌধুরীর দিকে দৃষ্টি নিবদ্ধ করল। এরপর ধীর কণ্ঠে বলতে লাগলো, আমি একজন ব্যক্তিগত লাইফে ঢুকে পড়েছিলাম বাবা, আর ঢুকে পড়ার জন্য আমার বিন্দুমাত্র অনুশোচনা নেই। আজকে তার জন্যই আমি তোমাদের সামনে। ডক্টর ইউভি না থাকলে তোমরা তোমাদের ছেলের মৃত্যুর খবর পর্যন্ত পেতে না। সামনে থেকে তো দূর দেখা দূর, সময় এলে আমি সব নিজেই খোলসা করে বলবো। আজ আমাকে যেতে হবে। মাঝে মধ্যে এসে আমি দেখা করে যাব। অনুরোধ থাকবে, কারো কাছে আমার বেঁচে থাকার কথা প্রকাশ করবে না প্লিজ। নিজের সন্তানকে নিজের বাড়িতে রাখতে পারবো না, কারো কাছে তার বেঁচে থাকার কথা শেয়ার করতে পারবো না, এ কেমন রীতি? তুমি কি কোথাও কোনো অন্যায়ের সাথে জড়িত বেহাল? বেশ উত্তেজিত ভঙ্গিতে কথাটি বলে সোফা থেকে উঠে দাঁড়ালেন রেজওয়ান চৌধুরী। রায়াফ বসা থেকে উঠে ভদ্রলোকের সামনে গিয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে বলে উঠল, আমি জেনে বুঝে কখনো অন্যায় করিনি বাবা, কোনো অন্যায় করিনি। আমি আমার আগে তোমাদের সেফটির কথা চিন্তা করছি। কারণ তোমার বন্ধু সোহান শেখের একমাত্র ছেলে সেরহাম ফাইয়াজ আমাকে পৃথিবীর সবচেয়ে কঠিন শান্তিতে খুন করতে চেয়েছিল বাবা। রায়াফের মুখের এমন ভয়ঙ্কর কথায় রেজওয়ান চৌধুরী বিস্ফোরিত নয়নে রায়াফের দিকে তাকিয়ে রইলেন। সেই সাথে রাজ্য আর মিসেস তনুজা থরথর করে কেঁপে উঠল। খাওয়া থামিয়ে রাজ্য টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে উঠল, কি? এসব তুই কি বলছিস বাবা? তোর বাবা তো আরও ওই ছেলের সাথে রাজ্যের বিয়ের কথা ভাবছে। আমি সব জানি মা, সে একটা সাইকো ক্রিমিনাল। সে রাজ্যকে বিয়ে করে কখনো সুখের সংসার পাতবে না। রাজ্যকে চূড়ান্ত শাস্তি দিয়ে সে সুখ উপভোগ করবে। কারণ মানুষের আহাজারি আর কান্নায় তার সুখ লুকায়িত। সে মানসিকভাবে অসুস্থ। তোমাকে আমি বলেছিলাম না মা, ওই লোকের চোখের চাহনি বড্ড অদ্ভুত। কিছু তো একটা অবশ্যই আছে, কিন্তু সেটা কি আমায় খুঁজে বের করতেই হবে। সকলের কথা বলার মাঝামাঝি সময়ে কলিং বেল বেজে উঠল বিকট শব্দে। সেই শব্দে ভীত হয়ে রায়াবকে খামচে ধরলেন মিসেস তনুজা। এরপর চোখ চাওয়াচাই করে নিজের অসাড় হয়ে আসা শরীরকে কোনো মতে টেনে হিঁচড়ে দরজার সামনে এসে দাঁড়ালেন মিসেস তনুজা। কম্পনরত হাতে দরজা খুলে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। কে এসেছে তনু? মাঝে বয়সী রেজওয়ান প্রশ্নখানি করে আগন্তুক ব্যক্তির চেহারা দেখতে দরজায় দৃষ্টি নিবদ্ধ করলেন, কিন্তু মিসেস তনুজার পক্ষ থেকে কোনো উত্তর এলো না। তনুজাকে পাশ কাটিয়ে হাস্যোজ্জ্বল মুখে লম্বা লম্বা পা ফেলে প্যান্টের পকেটে দুই হাত গুজে রেজওয়ান চৌধুরীর সামনে এসে দাঁড়ালো আগন্তুক ব্যক্তি। আমি আঙ্কেল, আপনার মেয়ের হবু জামাই, ডক্টর শেরহাম ফাইয়াজ। শেরহামকে দেখে বাড়ির প্রত্যেক সদস্য আতকে ভর শূন্য হয়ে দাঁড়িয়ে রইল। প্রত্যেকের পাংশু মুখের দিকে তাকিয়ে শেরহাম বলে উঠল, আমি কি ভুল টাইমে এসে আপনাদের বিরক্ত করলাম? কারো পক্ষ থেকে যখন কোনো উত্তর এলো না, তখন শেরহামের নজর গেল রায়াফের দিকে। রায়াবকে দেখে তার চিনতে একটুও বেগ পোহাতে হলো না। রায়াবকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে মুখে মায়াবী হাসি ঝুলিয়ে শেরহাম নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে উঠল, হেই ডুড, অনেক দিন পর দেখা। সেই যে এয়ারপোর্টে দেখেছিলাম, তা এখানে কি করছো তুমি? আর তোমার সেই ট্যাটুওয়ালা হ্যান্ডসাম হাং কোথায়? আমি এখানে ডক্টর ফাইয়াজ। উপস, সরি মাহাতো ভাই। চলছে আশ্বিন মাসের মাঝামাঝি সময়। প্রকৃতি ক্ষণে ক্ষণে তার রূপ বদল করে চলছে। এই তীব্র অস্বস্তিকর রোদ আর গরম তো এই বৃষ্টি। প্রকৃতির এই রূপ বদলের সাথে সাথে মানুষের মন মেজাজেরও তখন পরিবর্তন ঘটছে। রোদে তেজের সাথে পাল্লা দিয়ে রাগের পারদ তরতর করে বাড়ছে থাকছে,
আবার মেঘ বৃষ্টির শীতলতায় ধীরে ধীরে মনে ফুরফুরে হাওয়া বইছে। শেরহাম যখন রেজওয়ান চৌধুরীর বাড়ির প্রধান ফটকে এসে দাঁড়ায় তখন আকাশে ঝকঝকে রোদ আর প্রখর তার তেজ। কিন্তু যুবরাজ আসার সাথে সাথেই তেজি রোদ মেঘের তলে লুকিয়ে বৃষ্টির সৃষ্টি করার ফন্দি এঁটেছে। শুধু কি তাই, গুড় গুড় শব্দ থেকে থেকে মেঘের গর্জনে চারপাশ ভারী করে তুলছে। রায়াফের সাথে কথা বলার মাঝখানে পরিচিত কণ্ঠস্বর পেয়ে শেরহাম ঘাড় ঘুরিয়ে দরজায় দৃষ্টি ফেলতেই মুখে ফিসেল হাসি ঝুলানো যুবরাজকে দেখে দরজার চৌকাঠে দুই হাতে ভর দিয়ে সামান্য ঝুঁকে দাঁড়ানো অবস্থায় দেখতে পেল। আকস্মিক যুবরাজের এমন হাসি খুশি চেহারা দেখেই শেরহামের মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থিতে রক্ত ছলকে উঠল। তবুও সকলের সামনে নিজের হিংস্রতা প্রকাশ না করে দাঁতে দাঁত চেপে সমস্ত রাগ গিলে নিল মুহূর্তেই। যুবরাজকে দেখতে পেয়ে রায়াফের বুকের ওপর চাপা দেয়া পাথরটা যেন নিমিষেই সরে গেল। কিছুক্ষণ আগেও যেই শ্বাসটা থমকে গিয়েছিল নিমিষেই সেটা সচল হলো। ঠান্ডা আবহাওয়াতেও তার চিবুক বেয়ে দরদর করে ঘাম গড়িয়ে পড়তে লাগলো সমানে। রায়াফের এমন বিধ্বস্ত অবস্থা দেখে যুবরাজ স্মিত হাসল। এরপর নিজের পকেট থেকে একটা রুমাল বের করে রায়াফের চিবুক থেকে আলতো হাতে ট্যাপ ট্যাপ করে ঘামগুলো মুছে বলে উঠল, এত ভয় পেলে চলে সম্বন্ধী সাহেব? ভয়গুলো সব আমার উপর ছেড়ে দিয়ে একটু রিল্যাক্স তো থাকতে পারিস নাকি? যুবরাজ আর রায়াফের এমন অদ্ভুত আচরণ কারোরই বোধগম্য হচ্ছে না। এখানে রাজ্য পুরোপুরি নির্বাক হয়ে মিসেস তনুজার হাত চেপে ধরে দাঁড়িয়ে রয়েছে। রেজওয়ান চৌধুরী শেরহামের আগমন সম্পর্কে অবগত, কিন্তু এই অদ্ভুত ছেলের আগমনের উৎস কি? মিসেস তনুজা বহু কষ্টে নিজের গলার আওয়াজ বের করে নিভু নিভু কণ্ঠে শুধালেন, তোমাকে তো চিনতে পারলাম না বাবা। মিসেস তনুজার প্রশ্নে যুবরাজ ভোরকে না গিয়ে প্যান্টের পকেটে দুই হাতে গুজে খানিক মেপে হাসল। এরপর তনুজার সামনে এগিয়ে এসে ভারী কণ্ঠে সকলের উদ্দেশ্যে বলে উঠল, আমি আপনাদের মেয়েকে ভালোবাসি। শুধু আমি নই, সেও আমাকে ভালোবাসে। আর আপনাদের মেয়ের অতীত বর্তমান ভবিষ্যৎ সব আমি। রাজ্য আমার না হলে আর কারো হতে পারবে না। সাফ সাফ কথা বলতে আমি খুব পছন্দ করি। এক প্রকার নির্লজ্জ ভাবতে পারেন আমাকে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু রাজ্যই আমার বউ হবে, আর এটাই শেষ কথা। সেই ছোট থেকে দেখে রাখছি, সার বিষ পানি দিয়ে গাছ বড় করেছি আমি, আর ফল অন্য কেউ খেয়ে চলে যাবে তা কি করে হতে দেই বলুন তো? যুবরাজের এমন অবলীলায় রাজ্য সম্পর্কে বলা কথায় শেরহামের যেন গায়ে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। বহুক্ষণ ধরে নিজের নিয়ন্ত্রণ রাখা ক্রোধ লাগামহীন হলো। অধৈর্য শেরহাম শক্ত হাতের মুষ্টিতে যুবরাজের দিকে এক ঘুষি উঁচিয়ে বলে উঠল, এটা তোর ভাবি হবে বাস্টার্ড। শেরহামের উন্মাদনা অবস্থায় যুবরাজ ক্রুর হেসে সাইডে সরে যেতেই সেই ঘুষি গিয়ে পাশের দেয়ালে লাগলো। ঘুষির পাউন্ড এতই শক্তিশালী ছিল যে দেয়াল থেকে কিছুটা চটচটে সিমেন্টের রং সমেত উঠে গেল। এটা দেখে রেজওয়ান চৌধুরী আর মিসেস তনুজা ভয়ে সামান্য কেঁপে উঠল। তারা দুজনেই রায়াফের দিকে তাকিয়ে আসল ঘটনা বোঝার চেষ্টা করলেন। রায়াফ চোখের ইশারা দিতেই রাজ্যকে নিয়ে মিসেস তনুজা এবং রেজওয়ান চৌধুরী দোতলায় সিঁড়ি ধরে ওপরে উঠে গেলেন। এদিকে শক্ত দেয়ালে চোট পেয়ে শেরহামের হাত ফেটে ঝরঝর করে উষ্ণ তরল ধারা প্রবাহিত হতে লাগলো। সেটা দেখে যুবরাজ হো হো শব্দ তুলে হেসে বলে উঠল, তোর হবু বউয়ের সর্বাঙ্গে আমার উষ্ণ স্পর্শ জড়িয়ে আছে মামাতো ভাই। আমার এটো করা খাবার খেতে তোর রুচিতে বাঁধবে না? যুবরাজের এমন কথায় শেরহাম হিংস্র ক্ষিপ্ত বাঘের ন্যায় গর্জে উঠল। রাগে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। যুবরাজকে আক্রমণ করার উদ্দেশ্যে সমানে ফোঁস করে শ্বাস নিতে লাগলো, কিন্তু সেসব পাত্তা না দিয়ে যুবরাজ পুনরায় বলে উঠল, ম্যাগান নিষ্পাপ মেয়েটা আমার কেউ ছিল না, তবু তুই তাকে মেরে ফেলেছিস। কিন্তু রাজ্য আমার দীর্ঘ 8 বছরের ভালোবাসা, তাকে তুই ছুঁয়েও দেখতে পারিসনি। কত বড় ব্যর্থতা এটা তোর, একবার ভেবে দেখেছিস? বলেই পুনরায় যুবরাজ প্রচণ্ড খুশিতে ফেটে পড়ল। যুবরাজের এহেন দুর্ধর্ষ সাহসিকতায় শেরহাম টেবিলের ওপর থাকা ফুলের ঝুড়ি থেকে একটা চাকু নিয়ে যুবরাজের দিকে তেড়ে গেল। শেরহামের এমন বোকামি দেখে যুবরাজ মুখে ক্রুর হাসি ঝুলিয়ে শেরহামকে পাল্টা আক্রমণ করে বসল। শেরহাম কিছু বুঝে ওঠার আগেই থাবার ন্যায় শক্ত হাত মুষ্টি পাকিয়ে একের পর এক ঘুষি বসিয়ে দিল শেরহামের মুখ বরাবর। মুহূর্তেই শেরহামের ঠোঁট কেটে ফিনকি দিয়ে রক্ত ছুটে গেল। তবুও শেরহাম দমার পাত্র নয়। সেও সুযোগ বুঝে যুবরাজকে চাকু দিয়ে গভীর এক পোষ বসিয়ে দিল। এতে যুবরাজের রাগ সপ্তম আকাশে ছুঁল।
কায়দা করে শেরহামের সামনের চুলগুলো মুঠি পাকিয়ে ধরে গম্ভীর ভারী কণ্ঠে হিসিয়ে বলে উঠল, তোকে আমি এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেব না মামাতো ভাই। তোকে টর্চার করে তোর বাপকে এখানে আনবো আমি। তোর সাথে আমার খেলা পরে হবে, আগে তোর বাপের কোরবানিটা করে নেই। তুই কি ভেবেছিস আমার হেল থেকে পালিয়ে আমাকে ডোজ দিয়েছিস? আরে পাগল মামাতো ভাই, আমি নিজে তোকে পালানোর সুযোগ দিয়েছি। যেদিন আমি সদিচ্ছা তোকে বন্দি করব, সেদিন তুই আর কোনোদিন নিস্তারও পাবি না। কথাগুলো বলেই শেরহামের মাথা থেকে এক মুষ্টি চুল তুলে এনে ফু দিয়ে হাওয়ায় উড়িয়ে দিল যুবরাজ। যুবরাজের থেকে এমন নাস্তানাবুদ হয়ে সমানে নিজের মাথায় নিজেই আঘাত করতে লাগলো শেরহাম। এরপর পাগলের মতো বলতে লাগলো, আমি তোকে ছাড়বো না যুবরাজ, আমি কখনো তোকে ছাড়বো না। রাজ্য আমার হবে, তোর থেকে রাজ্যকে ছিনিয়ে নিয়ে আমি তোকে আবারও নারকীয় কষ্ট দেব। আমাকে চিনতে তুই বড্ড ভুল করেছিস। তুই আবারও সারা জীবন পস্তাবি, তোর ক্যারিয়ারের মতো। তোর লাইফও আমি একদম ফিনিশ করে দেব, দেখিস। শেরহামকে কথাগুলো শেষ করতে না দিয়েই পুনরায় নিজের থাবাযুক্ত হাত দিয়ে সজোরে শেরহামের গলা চেপে ধরল যুবরাজ। এরই মাঝে দ্রুতপদে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো রাজ্য। শেরহাম আর যুবরাজের এমন ধস্তাধস্তি দেখে তার চোখ কপালে উঠে গেল। পুরো ড্রয়িং রুমের এলোমেলো অবস্থা, সেই সাথে মেঝে জুড়ে রক্তিম পদার্থের লুটোপুটি। রাজ্যকে দেখতে পেয়ে শেরহাম নিজেকে যুবরাজের হাত থেকে ছাড়ানোর বেশ চেষ্টা চালালো, কিন্তু অসুর সম যুবরাজের সাথে না পেরে বহু কষ্টে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলে উঠল, প্লিজ সেভ মি, হি ইজ এ কিলার, আই হ্যাভ প্রুফ। যুবরাজের এমন কথিত চেহারা রাজ্য এর আগে কখনো দেখেনি। যুবরাজকে আজকে পুরোটাই অন্য ধাঁচের মানুষ মনে হচ্ছে রাজ্যর কাছে। রাজ্য যুবরাজের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, এ কোন যুবরাজকে দেখছি আমি? আমি কি এই যুবরাজকেই ভালোবেসেছিলাম? এতটা হিংস্র কবে হয়েছেন উনি? শেরহামের দম যখন প্রায় নিভু নিভু, তখন রায়াফ এগিয়ে এসে যুবরাজের হাত খামচে ধরে বলে উঠল, মরে যাবে, প্লিজ ছেড়ে দে। যুবরাজ রায়াফের হাত ঝটকা দিয়ে সরিয়ে গর্জে উঠল। তোকে ছেড়ে দিল? শেরহামের জিভ যখন অনেকখানি বেরিয়ে এলো, তখন ওই শেরহামের গলা ছেড়ে দিয়ে মেঝেতে ধাক্কা দিয়ে ফেলে দিল যুবরাজ। ধাক্কার টাল সামলাতে না পেরে হাঁটু মেরে ফ্লোরে বসে পড়ল শেরহাম। সেই সাথে অনবরত জোরে জোরে কাঁচতে লাগলো সে। সেই অবস্থাতেই যুবরাজ শেরহামের সামনে হাঁটু গেড়ে বসে রায়াফের দিকে আঙ্গুল তাক করে শুধালো। ওকে জানিস তুই? শেরহাম কাশির চোটে কথাই বলতে পারছে না। শেরহাম কথা না বলাতে যুবরাজের রাগ আরও বেড়ে গেল। পুনরায় গর্জে উঠে একই প্রশ্ন করতেই রায়াফ, রাজ্য দুজনেই কেঁপে উঠল। যুবরাজের প্রশ্নের উত্তরে শেরহাম কিঞ্চিত মাথা নাড়িয়ে বোঝালো রায়াফকে তা সে জানে না। যুবরাজ শেরহামের হাত মোচড়ে ধরে বলে উঠল, ডক্টর রেহান চৌধুরী, যাকে তুই প্রাণে বাঁচিয়ে রেখে চরম বোকামি করেছিস। যুবরাজের মুখে রেহানের নাম শুনে বিস্ফোরিত নেত্রে রায়াফের দিকে তাকালো শেরহাম। লম্বা চওড়া সুদর্শন রায়াফের দিকে অবিশ্বাস্য নজরে কিছুক্ষণ তাকিয়ে বলে উঠল, তোদের দুজনকে আমি আবার শেষ করব যুবরাজ শাহির, এবার আর বাঁচতে পারবি না। সাথে সাথেই যুবরাজ শেরহামের কলার চেপে ধরে দাঁড় করিয়ে টেনে হিঁচড়ে বাইরে বের করে এনে শক্ত গলায় বলে উঠল, আর কিচ্ছু করতে পারবি না তুই। আর আমি যে তোকে এভাবে মেরেছি, এটা তোর বুড়ো শয়তান বাপকে বলে দিস। এটাও বলবি ওই বুড়ো শীতল রক্ত খাওয়ার জন্য আমি অনেক পিপাসিত। দুজন সমবয়সী যুবকের পাল্টাপাল্টি আক্রমণে কখন মেঘ ফুঁড়ে বৃষ্টি পতিত হয়েছে ধরণীতে, এটার খবর কেউ রাখেনি। বাহিরে ভারী বর্ষণ ঝরে যাচ্ছে বিরামহীনভাবে, সেই সাথে বিকট বজ্রপাত। এমন অবস্থায় শেরহামকে ঘাড় ধাক্কা দিয়ে বৃষ্টিতে নামিয়ে দিল যুবরাজ। শেরহাম যখন বৃষ্টিতে ভিজে যুবরাজের দিকে আঙ্গুল উঁচিয়ে কিছু বলতে যাচ্ছিল, সেই সময় রায়াপ এসে যুবরাজকে ভেতরে টেনে নিয়ে ধাম করে দরজা লাগিয়ে দিল। রেজওয়ান চৌধুরী ড্রয়িং রুমে শান্ত হয়ে বাড়ির প্রত্যেক সদস্য সমেত যুবরাজ পায়ের ওপর পা তুলে বসে আছে। রায়াব তার মেডিকেল কলেজ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত ঘটনা একে একে সবিস্তারে সকলকে খুলে বলে দম ফেলল। চিন্তিত বিরস মুখে রেজওয়ান চৌধুরী নানান ভাবনা ভেবে চলেছেন, আর মিসেস তনুজা আঁচলে মুখ গুজে কেঁদে চলেছেন। রাজ্য কাকে কিভাবে সান্ত্বনা দেবে সেটাই যেন ভেবে পেল না। সকলেই যখন নীরবতা পালনে ব্যস্ত, ঠিক সেই সময় সমস্ত নীরবতা ভঙ্গ করল যুবরাজ। আপনাদের কারো অমত না থাকলে আমি আজই রাজ্যকে বিয়ে করতে চাই।
শেরহামকে একদমই ভরসা নাই। নিজের স্বার্থ হাসিলের জন্য পৃথিবীর যে কোনো নিকৃষ্ট জঘন্য কাজ করতে সে 1 সেকেন্ডের জন্য দ্বিধাবোধ করবে না। রেজওয়ান চৌধুরী সমানে কপালে স্লাইড করে আসন্ন পরিস্থিতি ভাবতে লাগলেন। মিসেস তনুজা নিরুপায় হয়ে সোফায় হেলান দিয়ে 2 চোখ বন্ধ করে বসে রইলেন। রাজ্য কিছু বলবে কি বলবে না সেই ভাবনায় মত্ত হলো। বাবা, যুবরাজ খুবই ভালো ছেলে আর মানুষ হিসেবেও অমায়িক। আজ এই যুবরাজের জন্যই তোমরা তোমাদের ছেলেকে নতুন করে ফিরে পেয়েছো। রাজ্যের খেয়াল যুবরাজ খুব ভালোভাবে রাখতে পারবে। আমরা একটা ট্র্যাপে পড়ে গেছি বাবা। সেরাম হিংস্র থাবা মেলার আগেই আমাদের প্রস্তুতি নিতে হবে। কথাগুলো বলে রেহান রেজওয়ান চৌধুরীর দিকে দৃষ্টি নিবদ্ধ করল। কিয়ৎক্ষণ বাদে মিসেস তনুজা ধীর কণ্ঠে বলে উঠল, রিহানের বাবা, কিসের এত ভাবনায় মগ্ন হয়েছো তুমি? ওই ছেলেকে প্রথম থেকেই আমাদের ভালো লাগেনি। ওর চোখের দৃষ্টি কতটা অদ্ভুত। এই ছেলের থেকে রাজ্যকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। আর যুবরাজকে আমার বেশ পছন্দ হয়েছে। আমরা সবাই রাজি। স্ত্রীর কথা শুনে হুঁশে ফিরলেন রেজওয়ান চৌধুরী। যুবরাজের দিকে দৃষ্টি মেলে চিন্তিত কণ্ঠে বলে উঠলেন, আজ রাতেই বিয়ে হবে। তোমার বাবা মায়ের সাথে আমাদের যোগাযোগ করার ব্যবস্থা করো। মেঘমেদুর দিন, সাথে শিরশিরে সমীরণ, সবকিছু মিলিয়ে এক রোমাঞ্চকর পরিবেশ। আকাশে বিরাজমান হালকা কালচে রঙা মেঘ সকালবেলায় সূর্যকে লুকিয়ে ফেলেছে, এখনও বের হতে দেয়নি। তাই ঘড়ি দেখে ব্যথিত সঠিক সময় অনুমান করা বেশ কষ্টকর। অল্প সময় বাদে বাদেই ঝিরঝিরে বৃষ্টি ঝরে পড়ার পরেই আবার সামান্য আলোর ঝলক দৃষ্টিগত হচ্ছে। রেজওয়ান চৌধুরীর বিশাল ড্রয়িং রুমে বিরস মুখে মাথা নিচু করে বসে আছেন মির্জা সাদাব শাহির। মুখে তার কোনো কথা নেই, শুধু ভেবে চলছেন আসন্ন বিপদ নিয়ে। এদিকে সামিনা উৎসুক হয়ে বারবার ফিসফিস করে মিসেস তনুজার সাথে এটা সেটা নিয়ে কথা বলছেন। নিস্তব্ধ পরিবেশে তাদের ফিসফিসানি কথাবার্তা যেন বিশাল কোলাহল ঠেকছে 2 ভদ্রলোকের কাছে। কিন্তু রেহান আর যুবরাজ দুজনেই নির্বিকার। তারা তাদের ধ্যানে ব্যস্ত। এখানে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে তাদের মধ্যে বিন্দুমাত্র আগ্রহ দেখা গেল না। কিন্তু এক কোণে বসে থাকা রাজ্য সমানে ঘেমে অস্থির হয়ে যাচ্ছে। তার কাছে সাদাব শাহিরকে সুবিধার মনে হচ্ছে না। টিভিতে বিভিন্ন সাক্ষাৎকারে তাকে দেখা গিয়েছে খুব রিজার্ভ ভাবে থাকতে। যুবরাজের থেকেও জেনেছে ভদ্রলোক খুবই রাগী। এখন যদি উনি বিয়েতে অমত করেন তখন কি হবে আমার? আমাকে কি শেরহামের গলায় ঝুলে পড়তে হবে? নো, আই উইল ডাই। এক নাগাড়ে বৃদ্ধাঙ্গুলি কামড়ে নানান ভাবনা ভেবে চলেছে রাজ্য। এদিকে যুবরাজের কোনো হেলদোল না দেখে রাজ্যর মাথায় দপদপ করে আগুন জ্বলে উঠল। দেখ কেমন ফাজিলের মতো বসে বসে দাঁত কেলাচ্ছে। মনে হচ্ছে সব চিন্তা আমার, তার কোনো ভাবান্তরই নেই। বেটা বজ্জাত, দেবো নাকি এক বুক বরাবর একটা শুট করে। আবার পরক্ষণে মাথা নাড়িয়ে মনে মনে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ, ছি ছি, কি ভাবছি আমি এসব? এমন পরিস্থিতি কখনো না হোক আমাদের। আমার বন্ধু কখনো যেন যুবরাজের দিকে না উঠে আল্লাহ। অবশেষে মির্জা সাদাব শাহের মুখ খুললেন। খুব মেপে মেপে সামান্য কিছু কথাই তিনি বললেন, আর সেই কথাগুলো শুনে সকলেই নড়ে চড়ে উঠল। আমার ছেলের বিয়ে নিয়ে আমার সেরকম কিছু বলা নেই চৌধুরী সাহেব। ওর মায়ের মৃত্যুর পর আমি সেভাবে ওকে কিছুই দিতে পারিনি। আর যুবরাজ কখনো কিছুর জন্য জেদও করেনি। কিন্তু আপনার মেয়েকে বিয়ে করবে বলে গতকাল সন্ধ্যায় ছোট বাচ্চাদের মতো খুব জেদ করেছে আমার ছেলেটা। ছেলে আমার কাছে একটা জিনিস চেয়েছে আর আমি দেব না, এটা কিছুতেই হতে পারে না। কিন্তু একমাত্র ছেলে হিসেবে ওর বিয়ে নিয়ে আমার অনেক ফ্যান্টাসি ছিল। হয়তো এইটুকু বেলার মধ্যে সেসব আমি কমপ্লিট করতে পারবো না, কিন্তু কিছু অপূর্ণ রাখবো না মিস্টার চৌধুরী। রেজওয়ান চৌধুরী সামান্য গলা খাকারি দিয়ে আহত স্বরে বলে উঠলেন, কী বা করার আছে বলুন? খাল কেটে কুমির এনেছি, এখন সেই কুমির আমাদের সবাইকে ভক্ষণ করতে চাচ্ছে। যদি ঘূর্ণাক্ষরেও টের পেতাম এরা বাপ ছেলে এমন ধুরন্ধর হয় না, তাহলে এভাবে বাবা হিসেবে নিজের মেয়েকে জলাঞ্জলিত দিতাম না। ছেলেটা একদম হাত ধুয়ে মেয়েটার পিছনে লেগেছে। সকাল বিকাল বাড়িতে এসে বিয়ের জন্য তাগাদা দিয়ে চলেছে। সাদাব শাহির পুরো ঘটনা জানেন, তাই বেশি কিছু না ঘাটিয়ে ধীর কণ্ঠে বলে উঠলেন, ওরা দুজন মিলে আমার ছেলেটার লাইফটাই হেল করে দিয়েছে। মামা হয়ে ভাগ্নের পিছনে এভাবে লেগে থাকবে সেটা তো আমার কল্পনার বাহিরে। কোনো চিন্তা করবেন না, শেহরাম যাতে আপনাদের কোনো ক্ষতি করতে না পারে সেই ব্যবস্থা আমার ছেলে অবশ্যই করবে। শুধু একটু সময় দিয়ে ভরসা আর বিশ্বাস রাখুন যুবরাজের উপর। রেজওয়ান চৌধুরী আর সাদাব শাহিরের আলোচনার মাঝে হঠাৎই সামিনা তাগাদি দিয়ে বলে উঠলেন, ভাইজান দুপুর গড়াতে চললো,
বিয়ের কেনাকাটা অ্যারেঞ্জমেন্ট সব বাকি পড়ে আছে, কখন কি হবে? সাদাব শাহির সামান্য হেসে বলে উঠলেন, তোর ছেলে সকল প্রস্তুতি নিয়ে তবেই মাঠে নেমেছে। তোর কিছুই ভাবতে হবে না, সময় মতো সব কিছুরই ব্যবস্থা হয়ে যাবে, দেখবি। সাদাব শাহির এমন অদ্ভুত কথা শুনে অবাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যুবরাজের দিকে বিস্ফোরিত নেত্রে তাকালো রাজ্য। মুহূর্তেই চোখাচোখি হলো দুজনের। ঝুঁঝোক বুঝে যুবরাজ বাঁকা হেসে চোখ টিপে জানান দিল, আজ তোমার খবর আছে। যুবরাজের এমন আচরণে লজ্জার শিহরণ বয়ে গেল রাজ্যের সর্বাঙ্গে। রক্তিম আভায় ছেয়ে গেল পুরো গাল আর নাকের ডগা। না চাইতেও বারবার ঠোঁটের কোণে হাসির ঝিলিক চলে আসছে। তাই নিজেকে এমন পরিস্থিতি থেকে বাঁচাতে চুপি চুপি নিজের কক্ষে এসে দরজা লাগিয়ে দুই হাতের আঁজলায় মুখ লুকিয়ে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল রাজ্য। নিজের অন্ধকার ঘুটঘুটে কক্ষে পাগলের মতো সমান তালে পায়াচারি করছে শেরহাম, আর থেকে থেকে ওয়ালের দিকে নিজের মাথা নিজেই বাড়ি মারছে। কানের কাছে বারবার যুবরাজের বলা কথাগুলো যেন চিৎকার করে বলে যাচ্ছে সমানে, তুই কাপুরুষ, তুই ব্যর্থ শেরহাম ফাইয়াজ, তুই রাজ্যকে ছুঁয়ে দেখতে পারলি না, আর যুবরাজ মেয়েটাকে আজ রাতে পুরো দমে ভোগ দখল করে দেবে। ইউ আর এ লুজার শেরহাম ফাইয়াজ, ইউ আর এ লুজার। দুই হাতে কান চেপে ধরে সজোরে গর্জে উঠছে শেরহাম। তবুও কানের কাছ থেকে কথাগুলো সরছে না। উপায়ন্তর না পেয়ে দেয়ালে মাথা দিয়ে জোরে জোরে আঘাত করতে করতে এক পর্যায়ে নিজের মাথায় ফাটিয়ে ফেলল সে। কপাল গড়িয়ে নাকের ডগা বেয়ে ঠোঁটের কাছে এসে বিলীন হলো সেই রঞ্জন তরল। সেসব শেরহামের ভ্রুক্ষেপ নেই। সে শুধু যুবরাজকে কিভাবে শেষ করবে সেই ভাবনা ভাবতে লাগলো। এক পর্যায়ে নিজের ফোন বের করে সুবহান শেখের নম্বরে ডায়াল করে ফোন কানে তুলল শেরহাম। বার কয়েক রিং হয়ে ফোন কেটে গেল। রাগে শেরহাম তার বোধশক্তি হারালো। সে একের পর এক কল করতেই থাকলো। অবশেষে ওপাশ থেকে সুমিষ্ট স্বরে উত্তর এলো, সুইচ অফ। সবকিছু যখন সহ্যের বাহিরে চলে গেল, ঠিক সেই মুহূর্তে সুবহান শেখকে অকথ্য গালিগালাজ করে শেরহাম চলে গেল ড্রিঙ্কস কর্নারে। ড্রিঙ্কস কর্নার থেকে কোকেইন পাউডার, কটন ফিল্টার সিরিঞ্জ আর মিনারেল ওয়াটারের বোতল নিয়ে চেয়ার টেবিল নিয়ে বসে পড়ে গেল সে। এরপর নিজের শরীরে ড্রাগনস ইঞ্জেকশন করে উদ্ভ্রান্তের ন্যায় উঠে দাঁড়ালো এবং এলোমেলো পায়ে বিছানায় শুয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই শেরহাম তার পরিচিত জগতে চলে গেল এবং অস্ফুট স্বরে কী যেন বিড়বিড় করতে করতে মুহূর্তেই তলিয়ে গেল গভীর ঘুমে। রেজওয়ান চৌধুরীর বাড়িতে ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেরকম কোনো নিকট আত্মীয় না থাকায় রাজ্যর কিছু বান্ধবী আর কলিগকে নিমন্ত্রণ করা হয়েছে শুধু। বরযাত্রী হিসেবে আছেন মির্জা সাদাব শাহিরের অফিসের সেক্রেটারি আর কয়েকজন ব্যবসায়িক বন্ধু। দুপুরের পর থেকে রেহান খুবই ব্যস্ত হয়ে পড়েছে। একমাত্র বোনের বিয়ে বলে কথা। রাজ্যর মেসেজ পেয়ে এনি দুপুরের পরপরই এসে পড়েছে, কিন্তু এই 5.5 ঘন্টায় এক মুহূর্তের জন্য রেহানের দেখা সে পায়নি। এতে অবশ্য মন আকাশে বিষাদের মেঘেরা উড়াউড়ি করছে, কিন্তু এনি তা কাউকে বুঝতে দেয়নি। পার্লার থেকে কয়েকজন মেয়ে এসে রাজ্যকে বউ সাজাতে বসে গেল। এনি এসেই রাজ্যের 2 হাত ভরে মেহেন্দির নিখুঁত ডিজাইনে আলপনা এঁকে দিয়েছে। সুন্দর করে অভিনব কায়দায় 2 হাতের তালুতে যুবরাজের নামখানা লিখতে মোটেও ভুল করেনি। নাম লেখা নিয়েও বন্ধু মহলের কত হাসি তামাশা। বহুত দিন বাদে বেনজির আশফিকেও আজকে অনেক খুশি লাগছে। নিজের হাতে দায়িত্ব নিয়ে সব কিছুর খেয়াল রাখছেন তিনি। আজকে মোটেও তাকে কোনো খসিব রাগী বজ্জাত আশফির মতো মনে হচ্ছে না। মনে হচ্ছে সে রাজ্যর খুব কাছের কেউ। বেনজির আশফির হাসি খুশি ক্লান্ত মুখের দিকে তাকিয়ে রাজ্যের বুক ভেঙে কান্না এলো। সহসাই তার মনে হলো, দায়িত্ব বড় অদ্ভুত জিনিস। নিখুঁতভাবে এমন দায়িত্ব পালন করতে কজন পারে? আমি আপনার রেগে যাবার কারণ আজ বুঝতে পেরেছি স্যার। ভবিষ্যতে আমি আর কোনো কাজে হেয়ালিপনা করবো না, প্রমিস। হঠাৎই হন্তদন্ত করে রেহান দৌড়ে এসে খবর জানালো বর এসেছে। এই খবর পুরো বাড়ি ছড়িয়ে যেতেই রাজ্যর কানেও চলে এলো এনি মারফত। পার্লারের মেয়েটা তখন ব্লাশনের লাস্ট আপ করবে, আর বর আসার খবর শুনে ভয়ে রাজ্যর মুখ পাংশু ফ্যাকাশে হয়ে গেল। হঠাৎ অজানা আতঙ্কে গলা শুকিয়ে কাঠ হয়ে 2 চোখ ছলছল করে উঠল। রাজ্যর মনের ভয় এনি বুঝতে পারল। সে রাজ্যকে বুকে জড়িয়ে হাতের ইশারায় পার্লারের মেয়েগুলোকে রুমের বাহিরে চলে যেতে নির্দেশ দিল।
এনির নির্দেশ পেতেই মেয়েগুলো তাদের ব্যাগপত্র নিয়ে রুম থেকে বাইরে বেরিয়ে যেতেই দরজা লক করে দিল এনি। ভয়ের কিছুই নেই। যুবরাজ বাড়ির বাইরে তার নিজস্ব লোক সেটিং দিয়ে রেখেছে, আর আমরা তো আছিই। তোর কি মনে হয় আমরা শুধু বিয়ে খেতে এসেছি? আজ তোদের পুরো পরিবারের সেফটির দায়িত্ব আমাদের। তুই ভয় না পেয়ে জাস্ট রিল্যাক্স হয়ে চিল কর। নিজের জীবন দিয়ে হলেও তোর ভাইকে আমি প্রোটেক্ট করব, আই প্রমিস। কথাগুলো শক্ত কণ্ঠে বলে রাজ্যকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে রিল্যাক্স করার চেষ্টা চালালো এনি। এনির দেয়া সাহসে রাজ্য কিছুটা স্বস্তি পেল, তবুও ভয় পুরোপুরি কাটল না তার। শেরহামকে একদম বিশ্বাস নেই। দাদাভাইকে পেলে এবার আর ছাড়বে না সে। আমরা দাদাভাইকে এবার হারালে আর বাঁচবো না রে অ্যানি। এনি রাজ্যর মাথায় হাত বুলিয়ে নম্র কণ্ঠে বলে উঠল, কিচ্ছু হবে না ওনার, তুই আমার উপর ভরসা রাখ। তুই কি দাদাভাইকে ভালোবাসিস? রাজ্যর এহেন আকস্মিক প্রশ্নে ভড়কে গেল এনি। নিজের থেকে রাজ্যকে ছাড়িয়ে এদিক সেদিক মুখ ঘুরিয়ে খুক খুক করে কাঁচতে লাগলো শুধু। আমি জানি তুই দাদাভাইকে ভালোবাসিস। আমার চোখে ফাঁকি দিতে তুই অক্ষম হয়েছিস অ্যানি রহমান। রাজ্যর এমন জিজ্ঞাসাবাদে লজ্জায় রাঙ্গা হলো এনির শ্যামবর্ণের পাতলা গাল। রাজ্যর প্রশ্নের উত্তর কী দেবে সেটাই মস্তিষ্ক হাতড়ে খুঁজতে লাগলো। অবশেষে সন্তোষজনক কোনো উত্তর না পেয়ে অযথাই এটা সেটা ধরে নাড়াচাড়া করতে লাগলো। আমার দাদাভাইকে বিয়ে করবি? জানি না। আলবাত জানিস, বল বিয়ে করবি। যদি বলি হ্যাঁ করব, তাহলে কি করবি? কি করবো আবার? বিয়ে দিব। আচ্ছা, তাহলে তোর দাদা ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দে। আমি তার সারা জীবনের খেয়াল রাখবো, কখনো কষ্ট পেতে দিব না। ছোট বাচ্চার মতো বুকের ভেতর আগলে রাখবো। দরজার এপাশ থেকে কেউ একজন সবগুলো কথা শুনে লজ্জায় মুচকি হেসে মাথা চুলকে নিজের কক্ষে চলে গেল। বরপক্ষ এসেছে আরও আধ ঘন্টা আগে। কাজী সাহেব তার পেপারসগুলো রেডি করে যুবরাজের কাছে পাঠিয়ে দিলেন। কোনো প্রকার বাস বিচার ছাড়াই ঘস ঘস করে কাবিনের পেপারে সিগনেচার দিয়ে সেই কাগজ কাজীর পিয়ের কাছে দিয়ে যুবরাজ বলে উঠল, তাড়াতাড়ি আমার বউর সিগনেচার ব্যবস্থা করুন। আবহাওয়ার অবস্থা বেশি ভালো না, আমি বউ নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। বহুদিন পর বিয়ে করতে আসছি, মনের অবস্থা বুঝেন না? কাজীর পিয়ে মনে মনে বলে উঠল, আচ্ছা, নির্লজ্জ তো এই লোক, এভাবে এত মানুষের সামনে এভাবে কেউ কথা বলে? নির্লজ্জই আমি। নিজের বউ নিয়ে টানাটানি কোনো সাধু পুরুষ সহ্য করবে বলুন তো দেখি? যুবরাজের এমন কথায় থতমত খেল কাজীর পিয়ে। যুবরাজ ওই দিকে সন্দিহান দৃষ্টি মেলে দৌড়ে কাজীর কাছে চলে এলো। এসে কাজীর কানে ফিস ফিস করে বলে উঠল, আমার মনে হয় মেয়েটির বাবা মা মেয়েটিকে জোর করে কোনো পাগল ছাগলের হাতে তুলে দিচ্ছে। পান চিবুতে চিবুতে পানের পিক বাইরে ফেলে আঙ্গুলের ডগা দিয়ে খানিক চুন জিহ্বার আগায় নিয়ে চশমার ওপর দিয়ে পিয়ের দিকে তাকিয়ে ভারী কি ঝনঝন গলায় কাজী সাহেব ধমকে উঠলেন, যাকে পাগল বলছো জানো সে কে? কাজীর পিয়ে চমকে উঠে মিনমিন করে বলে উঠল, কে স্যার? আমি নিজেও জানি না। বলেই কাজী তার কাজে মনোযোগ দিলেন। এদিকে কাজী সাহেবের উত্তর শুনে রেগে আগুন লাল হয়ে কোমরে দুই হাত রেখে কাজীর দিকে ক্রূর দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল তার পিয়ে। কাবিনের পেপারে রাজ্য সিগনেচার করেছে আরও অনেক আগেই, এখন শুধু বিয়ে পড়ানো বাকি। মিসেস তনুজা তাসবিহ হাতে ফ্যাকাশে মুখে সমানে আল্লাহকে ডেকে চলেছেন, হে মাবুদ, আমার ছেলে মেয়েকে ভালো রেখো। কোনো বিপদ তুমি আমার সন্তানদের উপর দিও না। বাবা মা হয়ে সন্তানের এমন দুর্ভোগ সহ্য করার ক্ষমতা যে নেই গো মাবুদ। মিসেস তনুজার হুঁশ ফিরল সকলের হৈহুল্লোড়ে। রাজ্যর বন্ধুরা নাচ গান করতে করতে একটা টকটকে লাল রঙা সামিনার নিচে খুব যত্নের সাহায্যে রাজ্যকে নিয়ে নিচে নেমে এসেছে। মুহূর্তেই বউ এসেছে বলে পুরো ড্রয়িং রুম অস্থির হয়ে উঠল। বউ এসেছে শুনে যুবরাজের টনক নড়ল। ঘাট ঘুরিয়ে এক পলকের জন্য রাজ্যকে দেখে সে হার্টবিট মিস করে বুক চেপে ধরে ঠায় বসে রইল, আর মুখ ফুটে সজোরে বেরিয়ে এলো, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। রাজ্য তার গায়ে অফ হোয়াইট রঙের জামদানি জড়িয়েছে, আর জমিন পার আর আঁচল জুড়ে সোনালি জড়ি সুতোর কাজ। সারা শরীরে শোভা পেয়েছে ভারী ভারী স্বর্ণ অলঙ্কার। মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া, চোখে ডার্ক আই শ্যাডো, ঠোঁটে নুড কালার লিপস্টিক আর হালকা ব্লাশনের টাচ।
যুবরাজের কাছে রাজ্যকে সাধারণ কোনো মানবী ঠেকছে না। আরে আমার বউ তো পুরো রূপকথার শেহজাদির মতো সুন্দরী। ইয়া মাবুদ, এত সুন্দর বউ আমার কপালে। আলহামদুলিল্লাহ। খুশিতে দেয়ালে মাথা বাড়ি মারতে ইচ্ছে করছে যুবরাজের, নিজের উচ্ছ্বাস ধরে রাখতে না পেরে খুশি খুশি মুখ নিয়ে সাদাব শাহিরের উদ্দেশ্যে বলে উঠল, পাপা আমার হুর মতে বউ কত সুন্দর দেখছো। সাদাব শাহির ছেলের এমন বোকা বোকা কথায় আবেগে আপ্লুত হয়ে গোপনে চোখের জল মুছলেন। কতদিন বাদে তিনি এরকম একমাত্র ছেলেকে এতটা খুশি দেখছেন মনেই করতে পারলেন না। রাজুকে নিচে আনা হলো, ফুলের তৈরি সাদনা তলায় বসানো হলো তাকে। এরপর মাঝখানে দেয়া হলো ধবধবে সাদা রঙের পাতলা পর্দার বেড়া। সেই বেড়ার ওপাশে বসানো হলো যুবরাজকে। সকলের মধ্যে উপসে পড়া উচ্ছ্বাস। কাজী সাহেবকে সাদাব শাহির দ্রুত বিয়ে পড়ানোর হুকুম দিলেন। শুরু হলো বিয়ে পড়ানোর কাজ। কাজী সাহেব রাজ্যকে কবুল বলতে বললে মেয়েটি ফুফিয়ে কেঁদে উঠল। সেই কান্নার শব্দ রেহান মিসেস তনুজার হৃদয় মুষড়ে উঠল। কঠিন হৃদয়ের মানুষ রেজওয়ান চৌধুরীও আজকে নিজেকে ধরে রাখতে পারলেন না। মেয়েকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। সকলের কান্নায় যুবরাজের চোখ থেকেও এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। রেহান রাজ্যকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে আহত স্বরে কবুল বলতে আদেশ দিল। সেই আদেশ মান্য করে রাজ্য নেভু কণ্ঠে বলে উঠল, আলহামদুলিল্লাহ, কবুল। সকলে সজোরে আলহামদুলিল্লাহ বলে যুবরাজের মতামত জানতে চাইলে সর্বাধিক খুশি যুবরাজ প্রশস্ত হাসিতে সজোরেই বলে উঠল, আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল।